উত্তরায় আবাসিক ভবনে আগুন, মৃত্যু 6 জনের, 13 জনকে জীবিত উদ্ধার, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংসদের দক্ষিণ প্লাজায় চলছে বেগম জিয়ার স্মরণে নাগরিক শোক সভা, জিয়া উদ্যানে মানুষের ঢল। গণভোটের পক্ষ নেয়া সরকারের উচিত নয় মন্তব্য আমির খসরুর, শহীদের রক্ত নিয়ে উপহাস নয় আহ্বান প্রধান উপদেষ্টা প্রেস সচিবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। শুক্রবার সকাল 7:50 আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় পুরো বিল্ডিংয়ে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। 8 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ফায়ার সার্ভিস জানায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও 3 জন মৃত্যুবরণ করেন। পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছে। আহতদের রাজধানী কুয়েত মৈত্রী হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হলো 3-4 বার হলো আমার দেখা হয়। ও অফিস থেকে আসে, ও এসকেমে জব করে, এসকেমে হেড অফিসে জব করে। এখানে ওর নামে গাড়ি থেকে 11 নম্বর চৌরাস্তায় আমিও নামি। দেখা গেলো ভাই কি অবস্থা, কেমন চলতেছে। দুনিয়ার অনেক কথাই হয়, আমাদের ভার্সিটি নিয়ে আলাপ হয়, জব নিয়ে আলাপ হয়, পার্সোনাল লাইফ, ও এখানে কিভাবে থাকতেছে, এগুলো মানে আমার এখানে কল্পনাতে আসে নাই যে এখানে যে অগ্নিকাণ্ড ও মারা গেছে। ভিতরে আমরা দেখলাম যে 2 জন মানুষ একদম পুরো ঝলসে গেছে মুখ, ওনাদের বেশি যতটুকু শরীর ঝলসে তার চেয়ে বেশি ঝলসে গেছে চেহারা। সম্ভবত যে ধুমার কারণে ওরা হয়তো ধুমা দিয়ে দৌড় দিছে, আগুনের ফুলকুলিটা ওনার লেগে গেছে, এটা আমাদের সম্ভবত ধারণা। আমি দেখছি শুধু মানুষ হাহাকার, সবাই বাঁচার জন্য আত্মনাদ করতেছে, হাতগুলো বের করে দিচ্ছে। আমরা শুধু দাঁড়ায় এই ছবি দেখতে পাচ্ছি। আর ফায়ার সার্ভিসের লোক পানি সাপ্লাই দিচ্ছে, কিন্তু গ্রিল কাটতে পারে নাই, তাদের কাছে কোনো যন্ত্র নাই। এই ঘরে আসা দেখি যে আগুন আসলে আসে পড়ছে, আমাদের যান বাঁচাতে হবে। তখন আমার নাতি-নাতনি নিয়ে আমার ছেলের বউ, আমার হাজবেন্ড, আমরা একসঙ্গে নামে আসছি, নিচে নামে আসছি, ঘর তালা দিচ্ছি, তালা দিয়ে আসছি। ফায়ার সার্ভিসের 4টা ইউনিট অংশগ্রহণ করে 9:10 আগুন নিয়ন্ত্রণে আসে এবং সে উদ্ধার কাজ শেষ হতে হতে 10:20 পর্যন্ত লাগে। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। আমরা যতটুকু জানতে পারছি যে দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে, আমরা এখনো সেটি নিশ্চিত হতে পারিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা চলছে সংসদের দক্ষিণ প্লাজায়। এতে সপরিবারে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক শোক সভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাচ্ছির হোসেন। শোক সভাকে ঘিরে এক আবেগঘন পরিবেশ জাতীয় সংসদ ভবন এলাকায়। বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভা শুরু হবার কথা থাকলেও দুপুর গড়ানোর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাজীবী এবং সাধারণ মানুষের ঢল নামতে শুরু করে। আগতদের প্রায় সবার পরনেই ছিল কালো পোশাক, হাতে কালো পতাকা এবং বুকে শোকের ব্যাজ ধারণ করে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তারা। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা এতে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানটিকে গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা এবং শৃঙ্খলা ব্যবস্থা। দর্শক, সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় সংবাদ সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেমান, নাগরিক শোক সভার সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, জানাবেন। দেশের অর্থনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি নাগরিকরা এখানে বক্তব্য রাখছেন। এর মধ্যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এখানে আমরা এখন দেখছি ব্যবসায়ী সম্প্রদায়ের
পক্ষ থেকে একজন বক্তব্য রাখছেন। এখানে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব এখানে এসেছেন। তারা এখানে বক্তব্য রাখছেন, অভিনয় করছেন। মূলত এখানে যারা আসছেন এরা কিন্তু অনেকেই রাজনৈতিক দলের শীর্ষ নেতা হলেও কেউ এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছেন না। এখানে আজকে মূল বিষয়টি আসছে বেগম খালেদা জিয়ার যে অবদানগুলো বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, নারীর অধিকার এবং দীর্ঘ যে সংগ্রাম লড়াই, বেগম জিয়ার যে ঐতিহ্য, যে কর্মকাণ্ডগুলো, সে বিষয়গুলো কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এবং লক্ষণীয় যে বেগম জিয়া যে আদর্শ শিখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ কথা হচ্ছে। নির্বাচন এবং সেই নির্বাচনে বাংলাদেশি জাতীয়তাবাদী দল, বিএনপি সহ যারা সমমনা যুগপৎ আন্দোলনে ছিলেন, তারা কিভাবে দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন সবাই এক কাজ করবে, সেই বিষয়গুলো কিন্তু আসছে। একই সঙ্গে আলোচনা হচ্ছে তান্ত্রিক লড়াইয়ের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে। আর এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সদস্য রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের আরো একজন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সেখানে কথা বলছি তার সাথে। নাবিল, নাগরিক শোকসভার মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দুপুরের পর থেকে অর্থাৎ জুমার নামাজের পর থেকে যারা বিশিষ্ট নাগরিকগণ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনি জানেন যে এটি আসলে কোনো রাজনৈতিক সভা নয়, এটি নাগরিক রয়েছেন তাদের একটি শোক সভা এবং এখানে আমরা যেটি দেখছি বেগম জিয়ার যে অবদান এবং তার যে স্মৃতি সেগুলোই আসলে বারবার উঠে আসছে যারা বক্তব্য রাখছেন তাদের কথায়। এছাড়াও আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু সেই কথাগুলি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার যে আসলে অবদান, তিনি যেভাবে আপসহীনভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যে অংশগ্রহণ করেছেন, তারপর তিনি যেভাবে আসলে দেশ পরিচালনা করেছেন, সেই কথাগুলি কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন বাস্তবায়নের যে তার যে আগ্রহ, তার যে ইচ্ছা, তার যে প্রচেষ্টা, সেই কথাগুলি কিন্তু বারবার উঠে আসছে এবং আলোচকরা যেটি বলছেন যে বেগম জিয়ার এই আদর্শ যাতে তরুণ প্রজন্মের মধ্যে যাতে ছড়িয়ে দেয়া যায়, এই চর্চার মাধ্যমে যাতে বাংলাদেশ যাতে এই যে আমাদের যে স্বৈরাচারের যে ক্ষত, সেই ক্ষত কাটিয়ে গণতান্ত্রিক যে পথ, সেই পথে যে উত্তরণ, সেই উত্তরণ যাতে স্থায়ী হয়, গণতন্ত্রে যাতে বাংলাদেশ যাতে স্থায়ীভাবে গণতন্ত্রের পথে থাকতে পারে, সেই ক্ষেত্রে বেগম জিয়ার যে স্মৃতি, যে অবদান, সেগুলো আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, এমনটাই কিন্তু আসলে সকলেই বলছেন। এবং এখানে বেগম জিয়ার স্মৃতিতে বলিয়ান হয়ে এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবাই ব্যক্ত করছেন। ধন্যবাদ। মৃত্যুর 18 দিন পরেও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, ভক্তি এবং জিয়ারতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। শুক্রবার জাতীয়তাবাদী ভ্যান রিকশা চালক দলকে নিয়ে জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারতের পর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল জানিয়েছেন, একটি দল তাদের 20 দাঁত লুকিয়ে রেখেছে, ক্ষমতায় বসতে পারলে তাদের আসল রূপে ফিরে আসবে তারা। রিপোর্ট করছেন আরিফিন শাওন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 18তম দিন। এদিনেও সকাল থেকে জিয়া উদ্যানে মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে আসা নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে আবেগ, সাথে শ্রদ্ধা ও ভক্তি। এটা হলো আবেগের জায়গা। এই আবেগের জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সকল আসছি। আসলে শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের আপামর দল মত নির্বিশেষে সবার কাছে একটা শ্রদ্ধা এবং শ্রদ্ধার জিনিস। দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা এসেছি এই দম্পতিকে শ্রদ্ধা নিবেদন করতে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, যে কোনো মূল্যে একটি দল ক্ষমতার জন্য মরিয়া। নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী অরাজকতার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। একটি গোষ্ঠী যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে
তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। এরা ক্ষমতায় আসার জন্য এরকম উদ্ভট নানা রকম ফতোয়া দিবে। এদেশের জনগণ, ধর্মপ্রাণ জনগণ, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে তাদের এই ধর্ম ব্যবসায়ীদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমেই প্রতিহত করবে। সাধারণ জনগণ এই ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবে বলে আশাবাদী বিএনপির এই নেতা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। কোনো বিশেষ ভোটের পক্ষে ভোট চাওয়া সরকারের উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে নাসিরাবাদ হাই স্কুলে মাইজ ভান্ডার শরীফের এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের উচিত জনগণের ভাগ্য পরিবর্তনের যে ভোট রয়েছে সেই ভোট দিতে উদ্বুদ্ধ করা, কিন্তু সরকার কেবল একটি বিশেষ ভোটের পক্ষে কথা বলছেন। কোনো বিশেষ কারণে সরকার এবং তাদের লোকজনের ভোট দেওয়ার কথা বলা অনুচিত। বিষয়টি জনগণ ভালোভাবে নিচ্ছে না বলেও জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না, সরকারের লোকজনের বলা উচিত না। সরকারের উচিত জনগণকে বলা ভোট দেওয়ার জন্য। ভোট বলতে ভোট, সব ব্যাপারে ভোট। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে, আবার একটাকে বাইরে রাখবে, এই ধরনের কথাবার্তা ভালো না। মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক হয় এই ধরনের কথাবার্তা কেউ বললে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যারা শহীদের রক্ত নিয়ে রাজনীতি এবং উপহাস করেন তাদের এই সমাজে কোনো জায়গা হবে না। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কল্লা শহীদ মাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম জানিয়েছেন, জনগণের মধ্যে গণভোট সম্পর্কে যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়েছে। মানুষ এখন সব জানে এবং বোঝে। এবার হ্যাঁ ভোটের মধ্য দিয়েই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। বলেন, দেশ এগিয়ে নিতে সুশাসন প্রতিষ্ঠায় হ্যাঁ ভোট প্রয়োজন। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? প্রত্যেকটা জায়গায় গণভোট নিয়ে যথেষ্ট ভিডিও আছে, মানুষজন এটা নিয়ে কথা বলছেন, তারা এই কথাগুলো শুনছে। আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না। তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। আজ পবিত্র শবে মেরাজ মুসলিম উম্মার জন্য এক মহিমান্বিত এবং তাৎপর্যপূর্ণ রাত। হিজরি সনের রজব মাসের 26 তারিখ দিবাগত এই রাতে মহান আল্লাহর বিশেষ রহমতে ঊর্ধ্বাকাশে গমন করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসে এই অলৌকিক ঘটনা মিরাজ নামে পরিচিত। এই রাতে নবীজি মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাক নামক বিশেষ বাহনে পৌঁছান এবং আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এই রাতে মুসলমানদের জন্য ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। শবে মেরাজ উপলক্ষে দেশে বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। শবে মেরাজ মুসলমানদের জন্য নামাজের গুরুত্ব অনুধাবনের এক অনন্য স্মরণীয় রাত। বাজারে কোনোভাবেই মিলছে না স্বস্তি। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, সঙ্গে রয়েছে সরবরাহ সংকটের অজুহাত। চাল ডালের পাশাপাশি দাম বেড়েছে মাছ মাংসেরও। এতে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। রিপোর্ট করছেন মেজবা রহমান। আবার অস্থির নিত্যপণ্যের বাজার। চাল ডাল, মাছ মাংস ও সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহান্তে বাজারে এসে তাই নাকাল সাধারণ মানুষ। বাজারে শীতকালীন সবজি চাহিদা থাকলেও দাম অনেক। সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে গড়ে 70 থেকে 80 টাকা। বেড়েছে চাল ডালের দামও। দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্রেতাদের নাবিশ্বাস উঠলেও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। যত সবজি আসলো সব পচে গেছে গা। এই যখন খরা শুয়ে ভেজে দিলে আল্লাহ দিলে দাম দামি হবো, মালের বাজারও কমবে। তেলের দাম তো আগুন, তেলে আর দাম জানা। পলার চাউল কেজি অনেক বাড়ছে। কেজি আগে ছিল যে পলার চাউল কেজি প্রতি প্রায় 15-16 টাকা বাড়ছে। সবজি কিছুদিন কম ছিল, এখন আগের চেয়ে বেশি এই দাম। মাছ ভাত বাঙালির চিরকালীন পছন্দের খাবার হলেও স্বস্তি নেই মাছের বাজারে। কেজিতে দাম সামান্য বেড়েছে বিক্রেতারা এমনটা বললেও তা নাগালের বাইরে বলছেন ক্রেতারা। চাষেরটা সীমিতই, কিন্তু নদীর মাছের দামটা বেশি। নদীর মাছ পাওয়া যাচ্ছে না ঠিক মতো। দেখলাম যে মাছের দামটা প্রচুর, 400 টাকা, 500 টাকা, 300 টাকার উপরে কেজির দাম হয়ে যায়।
এটা আর কি মানে যারা মধ্যবিত্ত তাদের জন্য আসলে এটা ক্যারি করা খুব আসলে ডিফিকাল্ট হয়ে যায় আর কি, আমাদের মতো যারা মধ্যবিত্ত। সপ্তাহ ব্যবধানে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। সামনে দাম আরও বাড়বে বলছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করেই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। শীতের দিন না, শীতের কারণে পাইকার পত্র গরু বাছে নিয়ে আসতে পারতেছে না, এই কারণে সংকট। কিলেগা 10 গ্রাম হলো শীত, এখন হাটঘাট লাগে না, এই কারণে গরুর দামটা একটু বেশি। এখন আমরা যেরকম কিনি ওরকম বেশি। গত সপ্তাহে 20 টাকা বাড়ছে, ব্রয়লার বাড়ছে 20 টাকা, সোনালিও 20 টাকা। হাঁসের ডিমের দামটা একটু বাড়ছে, প্রতি হালিতে 5 টাকা, 85 টাকা 80 টাকা ছিল, 85 টাকা হালি। দেশি মুরগির ডিমও একটু বাড়তি, 90 টাকা হালি চলতেছে। শীতের জন্য অনেক খামার বন্ধ হয়ে গেছে, এর জন্য দাম বেশি। আসলে এটা তাদের একটা অজুহাত, তারা যে কোনো মূল্যেই দাম বাড়াতে চায়। রোজার বাকি এখনো 1 মাস। এরই মধ্যে নিত্যপণ্যের বাড়তি এই দামে হতাশায় মধ্য আয়ের ও সাধারণ মানুষজন। মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাঙ্গামাটিতে পিকআপ উল্টে 2 জন এবং নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাঙ্গামাটি পুলিশ এবং স্থানীয়রা জানান, রাতে গাছের গুড়ি বোঝা একটি মিনি পিকআপ কাপ্তায় যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা গাছের গুড়ি আর পিকআপের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে 2 জনের মৃত্যু হয়। এদিকে নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন অভি দেবনাথ এবং হৃদয় চন্দ্র শীল। মাঝদি চৌমোহনী এলাকায় পৌঁছলে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। উদ্ধার করে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে অভি দেবনাথের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হৃদয় চন্দ্র শীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকালে তার মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।